এমন একটা গরিব জামাই শ্বশুর বাড়িতে, যার অবস্থা কুকুরের চেয়েও খারাপ। হঠাৎই কোনো শহরের সকল ধনী ব্যক্তিরা তাকে দেখেই তাকে মাথা নিচু করে সালাম দিতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই অদ্ভুত গল্পটি শুনুন। আহান, আমার বান্ধবীর জুতোটা ছেড়ে গেছে, জলদি গিয়ে এটা ঠিক করে আনো তো। আয়শা, এটা তোমার মেয়ের জামাই না? সানায়ের হাজবেন্ড? মানে ঠিক বুঝলাম না, একে দিয়ে তুমি চাকরের কাজ করাচ্ছ কেন? ওকে তুই চাকর মনে কর, তাছাড়া ওর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চার জন্য এটাই অনেক। শাশুড়ির মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে আহানের মন একটু খারাপ হয়ে যায়। তবে এখন এসব শুনে আগের মতো ততটা খারাপ লাগে না। কেমন জানি ওসব ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। কিন্তু আম্মা, আমি তো আপনার ভাতিজা রিয়ার জন্য জুয়েলারি আনতে যাচ্ছিলাম। এটা শুনতেই আয়েশা হঠাৎ রেগে যায় আর বলে, শাট আপ! দ্বিতীয়বার যদি তোর ওই বাজে মুখ থেকে আমার ডাক শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আয়েশার পাশে দাঁড়ানো ওর বান্ধবী এসব শুনে বলে, আয়শা, একে যখন এতই ঘৃণা করিস তাহলে নিজের মেয়ে সানায়ের সাথে কেন বিয়ে দিলি? এই প্রশ্নটা আমাকে না, আমার জিনিয়াস হাজবেন্ডকে করিস। মুখে মুখে তো আহান হচ্ছে দেশের নাম করা চৌধুরী ফ্যামিলির জামাই, কিন্তু কেউই ওকে দেখতে পারে না। বলতে গেলে ওর সম্মান একজন সামান্য ভিখারির থেকেও কম। আহানের দিনের শুরু হয় অপমানিত হয়ে, বাজে কথা শুনে, আর শেষটাও হয় একইভাবে। ওকে যে শুধুমাত্র ওর শাশুড়ি আম্মা আর শালি অপমান করে এমনটা না, ওর নিজের বউ সায়ানা ওকে অপমান করার কোনো সুযোগ ছাড়ে না। অনেক আগেই দুজনের রুমটা আলাদা হয়ে গেছে, আর এখন তো তেমন কথাও বলে না। একদিন সায়ানা ওর রুমের জানালার পাশে বসে মোবাইল টিপছিল। ঠিক তখনই ওর নজর যায় নিচে মার্সিডিজ গাড়ি চালাতে থাকা ওর কাজিনের দিকে। এটা দেখে ও বলে, ইয়ার, মজা তো সব এরাই করছে। এমন দামি গাড়িতে ঘোরার মজাটাই আলাদা। আমারও যদি এমন একটা গাড়ি থাকতো। সায়ানা গাড়িটার দিকে তাকিয়ে এসব বলছিল, ঠিক তখনই ওর নজর পড়ে আহানের দিকে। ও রেডি হয়ে অফিসের জন্য বেরোচ্ছিল। আহানকে দেখে ও বলে, কিন্তু আমার ভাগ্যে আর এসব কোথায়। জানি না কী ভেবে পাপা আমাকে এর মতো একটা ছেলের সাথে বিয়ে দিল, যার কিনা আমার ছোট কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা নেই। কী ভেবে যে সেদিন পাপার কথা মেনে নিয়ে এর মতো একটা গরিব ছেলের সাথে বিয়েতে মত দিয়েছিলাম, ভাবতেই তো এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছা করে। সায়ানার মুখে এমন কথা শুনে আহানের খুব খারাপ লাগলো। ও সেখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে, আর কিছু সময় পরে ও অফিসের জন্য বেরিয়ে গেল। আহান তালুকদার নামটা শুনলেই মনে হয় বাংলাদেশের টপ কোনো বিজনেসম্যান ফ্যামিলির ছেলেও, কিন্তু আমরা যে আহানকে নিয়ে কথা বলছি সে হলো খুব সাধারণ একটা ছেলে, সামান্য বেতনের ব্যাংকে চাকরি করে। আহান যদিও কোটিপতি ব্যবসায়ী পরিবারের জামাই, তবে ওর অবস্থা দেখে ঘরের চাকররা পর্যন্ত বলে, কখনো টাকা পয়সা লাগলে বইলো, তোমার এমন অবস্থা দেখে আমাদেরই কষ্ট হয়। আহান আজকে অফিসে না গিয়ে শহরের সব থেকে বড় গাড়ির শোরুমে চলে আসে। সেখানে সব থেকে দামি দামি গাড়ি বিক্রি করা হয়। আহান দরজা খুলে ভিতরে ঢুকতেই একজন ওর কাছে ছুটে আসে। এখানে সব থেকে দামি বেঞ্চ কারটা দেখাও। লোকটা আহানের এমন কথা শুনে হেসে ওঠে। সকাল সকাল কি কিছু খেয়ে এসেছো? জানো তো কাকে, বেশ কার কেমন দেখতে। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সাইকেল ও কিস্তিতে কিনো। আই ছেড়ে গরিবের রবিনহুড। আহান ওর মানি ব্যাগ থেকে একটা গোল্ডেন কার্ড বের করে লোকটার সামনে ধরে। এই নাও আমার কার্ড, আর গাড়িটা আজই ডেলিভারি হওয়া চাই। এটা শুনে লোকটার হাবভাব একটু বদলে গেল। ও আহানের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখলো। লোকটা কার্ডটা হাতে নিতেই ওর চোখে পড়ে কার্ডের নিচে ছোট করে লেখা সেই নামটার দিকে, যেটা দেখে লোকটা অনেকটা ঘাবড়ে যায়।
হঠাৎই ওর চোখ কপালে উঠে যায় আর কপাল ঘামতে থাকে। ভয়ে কাঁপতে কাঁপতে আহানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আহান স্যার, স্যার আপনি এখানে? অবশেষে চিনতে পারলে আমাকে? হ্যাঁ, আমি আহান তালুকদার, তালুকদার গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। আর এটুকু বলে আহান সেখান থেকে চলে গেল। কে এই আহান তালুকদার, আর কেনই বা ও এতটা সাধারণভাবে রয়েছে? কি হবে যখন সায়ানা আহানের আসল পরিচয় জানতে পারবে? আর কেনই বা সায়ানার বাবা সায়ানার বিয়ে আহানের সাথে দিয়েছে? সে কি আহানের আসল পরিচয় জানে? এই সকল প্রশ্নের উত্তর আপনারা আগেই জানতে পারবেন। গাড়ির শোরুম থেকে আহান যখন ওর অফিসে পৌঁছলো তখনই ওর ফোনটা বেজে উঠল। পকেটটা হাতড়াতে হাতড়াতে ফোনটা বের করে দেখে স্ক্রিনে ভাসছে রিয়ার নাম। রিয়া হচ্ছে সায়নার কাজিন। রিয়া সবসময় আহানকে অপমানিত করার জন্য একের পর এক প্ল্যান করতেই থাকে। বাজতে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে আহান একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করে। তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, কি ব্যাপার দুলাভাই, আপনি আমার কল ধরছেন না কেন? আরে না, আমি তো। তখন রিয়া আহানকে থামিয়ে দিয়ে বলে, যাক, এসব বাদ দিন, আর এক কাজ করেন, শাহু জুয়েলার্সে আমার একটা নেকলেস আছে, আমি মালিককে কল করে দিয়েছি, আপনি প্লিজ নেকলেসটা নিয়ে আমার বাড়িতে আসুন। আর হ্যাঁ, হঠাৎই আহান বলে ওঠে, রিয়া, আমি মাত্রই অফিসে এসেছি। আর তখন রিয়া বলে, আমার পেয়ারি দুলাভাই, আপনার মুখে না এসব অফিসের কথা মানায় না, খান তো সে আমাদেরই টাকায়, তাই এসব অজুহাত আমাকে দেখাবেন না। 1 ঘন্টার মধ্যে আমার নেকলেস যেন হাতে পাই। আর হ্যাঁ, ওই মালিক আপনাকে 30,000 টাকা দিবে, সেটার থেকে 1 টাকাও যেন না কমে। এটা শুনে আহান একটু রেগে যায় আর বলে, দেখো রিয়া, প্রথমত আমি জীবনে কখনো চুরি করিনি, আর দ্বিতীয় কথা হলো, আমার উপরে যদি এতই সন্দেহ থাকে তাহলে কেন আমাকে পাঠালে? চাকরকে পাঠালেই তো পারো। আহানের এমন কথা শুনে রিয়া একটু টিটকিরি করে বলে, আমার পেয়ারি দুলাভাই, আপনি এটা কবে বুঝবেন? এই বাড়িতে কারো মুখের উপর কথা বলা আপনার জন্য নিষেধ। এর জন্য যতটুকু আপনাকে বলা হচ্ছে ঠিক ততটুকুই করুন। আর আমি আবার বলে দিচ্ছি, ওই টাকা থেকে যেন 1 টাকাও না কমে। ব্যাস, 1 ঘন্টা সময় আছে আপনার কাছে, বাই। এটুকু বলেই রিয়া কলটা কেটে দিল। আহান ওর মোবাইলটার দিকে তাকিয়ে অনেকটা রেগে আছে। অফিস থেকে ছুটি নিয়ে আহান জুয়েলারির দোকানে চলে এলো আর রিয়ার নেকলেস আর টাকা নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু বেচারা আহান, ও জানেই না বাড়িতে ওর জন্য নতুন সমস্যা অপেক্ষা করছে। আহান বাড়িতে ঢুকতেই সামনে দেখে ওর শাশুড়ি আম্মা আয়েশা চৌধুরী তার কয়েকজন বান্ধবীদের সাথে পার্টি করছে। তখনই আয়েশার একজন বান্ধবী তার জুতার দিকে তাকিয়ে বলে, দেখ না আয়েশা, তোমার বাড়ি আসার সময় আমার জুতোটা ছিঁড়ে গেল, এখন আমি বাড়ি ফিরবো কিভাবে বলো তো? আরে চিল কর তো, টেনশন নিস না, আমি চাকরকে দিয়ে ঠিক করিয়ে দিচ্ছি। এটা শুনতেই বান্ধবীটা একটু জোরে বলে ওঠে, আরে না না, এটা অনেক দামি জুতো, আর তাছাড়া আমি কোনো চাকর বাকরদের বিশ্বাস করি না। আর তাছাড়া এমন ছেঁড়া জুতো আমি কখনো পরি না। কিন্তু কি আর করার, বাড়ি তো ফিরতে হবে, বাড়ি পর্যন্ত তো যেতে হবে, তাই না? এটা শুনে আয়েশা চৌধুরী হেসে বলে, আরে চাকর না, চাকরের থেকে একটু উপরে, ও তোর এই কাজটা খুব ভালোভাবেই করে দেবে, চিন্তা করিস না তো। আহান ওপাশ দিয়ে বের হতেই আয়েশার নজরটা আহানের ওপর গিয়ে পড়ে। উনি আহানকে দেখে ওকে ডাক দেয়। আহান কানে আয়েশার আওয়াজটা আসতেই সেখানে দাঁড়িয়ে যায় এবং বুঝতে পারে আবারও সুনামি আসছে। আরে শোনো আহান, এনার জুতোটা ঠিক করে আনো তো, আর হ্যাঁ একটু জলদি আসবে, এরা বাড়ি যাবে, বুঝতেই পেরেছো না? আয়েশা, এই কাজ তুমি জামাইকে দিয়ে করাচ্ছ? কিছু মনে করো না, তবে এসব কিন্তু ঠিক না।
এটুকু শুনতেই আয়েশার রাগ মাথায় উঠে যায়, তবে উনি নিজেকে কন্ট্রোল করে আর ওনাকে থামিয়ে দিয়ে বলে, আরে তোমরা টেনশন কেন করছো? এসব ছোট ছোট কাজ করে ও অনেক মজা পায়। কারো কোনো কাজ হলে বলিও। আর জামাই তো কি হয়েছে, একটা জুতা যদি ঠিক না করিয়ে আনতে পারে তাহলে পারবেটা কি? এমনিতেই তো কোনো কাজ করে না। আয়েশার এই কথাটা সোজা আহানের কলিজায় এসে লাগে, কিন্তু সব সময় এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তবে আজকে ওর জন্মদিন, কিন্তু এটা শুধুমাত্র ওর একারই মনে আছে, কারো কোনো মাথা ব্যথাই নেই এটা নিয়ে। তখনই আহান আয়েশাকে বলার চেষ্টা করে, কিন্তু আম্মা, আমি তো রিয়ার। আহান ওর পুরো কথাটা বলার আগেই আয়েশা চোখ গরম করে আহানকে বলে, কোনো কথাই শুনতে চাই না, জলদি এই কাজটা করে নিয়ে এসো। আজকাল দেখছি বেশ মুখ চলছে তোমার, মেয়ের জামাই বলে একটু সম্মান পাচ্ছ। ভিখারি কোথাকার, জানি না চাই না ওর কোন জন্মের শাস্তি পাচ্ছে, যার জন্য এমন অকেজো একটা স্বামী ওর ভাগ্যে জুটেছে। আয়েশা চৌধুরী ওনার কথা শেষ করতেই ওনার বান্ধবী এসে আহানকে জুতাটা দেখিয়ে বলে, ব্যাস এখানটা একটু সেলাই করে আনলেই হবে। শোনো, এটা অনেক দামি জুতো, তাই একটা ভালো দোকানে যেও প্লিজ। এটুকু বলেই উনি আহানের হাতে ওনার জুতাটা ধরিয়ে দিল। আহান ওর মাথা নিচু করে ওই জুতাটার দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে না থাকলেও ওকে এই কাজটা করতে হবে। ওকে যেতে দেখে ইয়ামিনী চৌধুরীর বাকি দুই বান্ধবীও আহানকে কাজ ধরিয়ে দিল। আহান বিছানা সবার কথা শুনতে থাকে আর সামনে দেওয়ালে ঝুলানো সায়নার ছবি দেখে মনে মনে বলতে থাকে, এত অপমানের পরেও আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে হারাতে চাই না সানায়া, তবে আমি জানি না কতদিন আর কতদিনে সব কিছু করতে পারবো। আহান বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে কোনো কোনায় অনেক পুরনো বাইক দাঁড় করানো। আহান গিয়ে ওটার উপর বসে। আহান বাইক চালাচ্ছিল, তখনই ওর ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা দেখে আহানের দুঃখী মনটা ভালো হয়ে যায়। আজকে একটু আপনি আমার অফিসে আসতে পারবেন? আর্জেন্ট দরকার ছিল। মেসেজটা পড়তেই আহানের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। সারাদিনের টেনশন যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। আজকে এই প্রথমবার সায়ানা আহানকে ওর অফিসে আসতে বলেছে। এই একজনই তো আছে ওর জীবনে, যার হাসি দেখে ও নিজেকে জীবিত রাখে, যার একটা মিষ্টি কথা ওর জীবনের প্রতিটা মুহূর্ত রংধনুর মতো রঙিন করে দেয়। পারলে তো সায়নার সকল খুশির জন্য নিজেকে 1000 বার কুরবান করে দিত। মেসেজটা পড়ে আহান মুচকি হেসে বলে, আজ এই প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডেকেছো সানায়া। আমি জানতাম আমার জন্মদিন কারো মনে থাকুক আর নাই থাকুক, তোমার ঠিকই মনে আছে। এজন্যই তো এত জরুরিভাবে ডেকেছ। আমি তোমার এই সারপ্রাইজটার জন্য অপেক্ষা করছিলাম। এটুকু বলেই আহান ওর বাইকটা স্টার্ট করে। গন্তব্য চৌধুরী কনস্ট্রাকশন। আসার পরে আহানের নজর পড়ে পাশের রাস্তার দিকে একটা ফুলের দোকানে। আর কিছু একটা ভেবে ফুলের দোকানটার সামনে বাইকটা দাঁড় করায়। মানি ব্যাগটা বের করে খুলতেই দেখে 500 টাকার একটা নোট আর কিছু খুচরো পয়সা রয়েছে। আহান ওই 500 টাকার নোটটার দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, অফিসে পরার জন্য কাপড় কিনবো ভেবেছিলাম, তবে সমস্যা নেই, পুরনোগুলো দিয়েই চালিয়ে নেব। আমি বরং এটা দিয়ে সানায়ার জন্য ফুল নিয়ে নিই। লাল গোলাপ তো ওর খুব পছন্দের, দেখলেও অনেক খুশি হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। আহান ওই টাকা দিয়ে সায়নার জন্য একটা লাল গোলাপের বুকে বানিয়ে নেয়। আহান ওরা নিয়ে ওর বাইকের কাছে আসতেই ওর রিয়া এবং শাশুড়ির দেওয়া কাজের কথা মনে পড়ে যায়। আহান ওই ছেঁড়া জুতাটার দিকে তাকিয়ে বলে, মাফ করবেন ডিয়ার আন্টি অ্যান্ড শাশুড়ি আম্মা, আমি আপনাদের কাজটা করতে পারলাম না। আমার কাছে সানায়া সবার আগে। এটুকু বলে ওই জুতাটা হাতে নিয়ে সেটা পাশের ময়লার ড্রেনে ছুঁড়ে মারে। আজকে এই প্রথমবার আহান চৌধুরী কনস্ট্রাকশনের অফিসে যাচ্ছিল, যেটা সায়নার দাদু, বাবা আর চাচা মিলে পরিচালনা করে। আহান মনে মনে অনেকটা খুশি ছিল। ওখানে পৌঁছে আহান জলদি অফিসের ভিতরে যাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে আসতে থাকা একটা লোকের সাথে ওর ধাক্কা লাগে।
যার ফলে আহানের হাতে থাকা ফুলের বুকেটা নিচে পড়ে গেল। লোকটাকে দেখেই মনে হচ্ছে সে অনেক বড় লোক। নীল একটা স্যুট আর চোখে কালো চশমা পরা, পুরো হিরোদের মতো লোক। লোকটার নাম রনি শিকদার, আর ইনি হচ্ছেন সায়ানার সব থেকে বড় ক্লায়েন্ট, যিনি কিনা মাত্র সায়ানার কেবিন থেকেই বের হয়েছে। রনি আহানের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলে, ইউ ইডিয়েট, চোখে দেখতে পাস না? রনি নিজের স্যুট ঝাড়তে ঝাড়তে রেগে বলে, কই থেকে যে এরা আসে? আরে তোর মতো লোকদের তো এই অফিসে ঢোকারও যোগ্যতা হয়নি, আর যেভাবে ঘুরছিস মনে হয় এটা তোর বাপের অফিস। আর তুই কে রে? হয়তো রনি আহানের এমন বেঢঙের কাপড় পরা দেখে ভেবেছে ও এখানকার চাকর বা অফিস বয়। তখনই রনির চোখ পড়ে নিচে পড়ে থাকা ফুলগুলোর দিকে। ও হঠাৎই ফুলগুলোকে পা দিয়ে পিষে সেখান থেকে বের হয়ে চলে গেল। আহান মাথা নিচু করে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে, যেটা মাত্রই রনি পিষে দিয়ে গেছে। এগুলো ও অনেক যত্নে সায়ানার জন্য এনেছিল। অন্যদিকে সায়ানা ওর কেবিন থেকেই এসব কিছু দেখছে। চোখে ওর পানি টলমল করছে। এক নজরে আহানের দিকে তাকিয়ে আছে ও। আহান উপরের দিকে তাকাতেই সায়ানাকে দেখতে পায়, আর ওকে দেখেই আহান ওর সকল অপমান এক মুহূর্তে ভুলে যায়। সায়ানার দিকে তাকিয়ে আহান নিজেকে বলে, আমি জানি সানায়া, তুমি আমাকে অনেক ভালোবাসো। এই জন্যই তো আমার এই অপমানে তোমার চোখে পানি। তুমি দেখো, জলদি আমি সব ঠিক করে দেব, আমাদেরও সময় আসবে। মনে মনে এসব বলতে বলতে আহান সায়ানার কেবিনে চলে আসে। সায়ানা এগিয়ে গিয়ে ওর কেবিনের জানলার কাছে পর্দা টেনে দেয়। আহান সায়ানার কাছে এসে অনেক যত্নে ওর চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করো না তো, যা হয়েছে আমার সাথেই হয়েছে। তুমি এসব নিয়ে টেনশন করো না তো, আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। আহানের এটুকু বলাতেই সায়ানার রাগটা আকাশচুম্বী হয়ে গেল। ও আহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, চিৎকার করে বলে উঠল, দূরে সরুন। কেন চলে যাচ্ছেন আমার জীবন থেকে? জাহান্নাম বানিয়ে দিয়েছেন আমার পুরো জীবনটাকে। সায়ানার মুখে হঠাৎ এমন কথা শুনে আহান শক খেলো। ও সায়ানার থেকে এমন কথা আশা করেনি। অবাক হয়ে সায়ানার দিকে তাকিয়ে আছে ও। সায়ানা বলে, জানি না কি এমন পাপ করেছে যার জন্য এত বড় শাস্তি পাচ্ছি। আচ্ছা, আপনি চানটা কি বলুন তো? পাপা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আর সেটার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আরে আপনি তো আমার যোগ্যই কখনো ছিলেন না। এর জন্য তো আপনাকে আমার স্বামী মানতেই লজ্জা লাগে। আজকে ড্রাইভার নেই বলে আপনাকে ডেকেছি, কিন্তু আমি তো আর জানতাম না আমার স্বামী এটারও যোগ্য না। সায়ানার চোখে আবার পানি চলে এলো। যেখানেই যাই আপনার জন্য আমাকে অপমানিত হতে হয়। আপনি আমার জীবনে একটা বিশ্রী জিনিস, যাকে না পারছি ফেলতে, না পারছি রাখতে। এটুকু বলেই সায়ানা ওর কেবিন থেকে বের হয়ে যায়। আহানও ওর পেছন পেছন ছুটতে থাকে। ফ্লোরে এভাবে ফুল পড়ে থাকতে দেখে সায়ানা বলে, আরে এসব কি? এখানে এত নোংরা জিনিস পড়ে কেন? এটাকে তুলে জলদি ডাস্টবিনে রাখ। সায়ানা অনেক রেগে ওখানে এক কর্মচারীকে এটা বলে, আর ফুলগুলোর ওপর পা দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। রনি শিকদার অনেকক্ষণ যাবৎ ওর গাড়িতে বসে সায়ানার জন্য অপেক্ষা করছিল, আর আহানের সামনেই সায়ানা রনির গাড়িতে উঠে বসে আর বিজনেস মিটিংয়ের জন্য সেখান থেকে চলে যায়। আহান এক নজর ওর বাইকটার দিকে তাকায়। অনেকটাই পুরনো একটা বাইক, যেটা এখন ওর জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে। চোখে পানি নিয়ে আহান নিজেকে বলতে থাকে, সমস্যা নেই সানায়া, আমি জানি তুমি ভুল না, আমার পরিস্থিতিটাই ভুল, কিন্তু আমি জানি একদিন না একদিন তুমি ঠিকই আমাকে বুঝতে পারবে, আর সেদিন আমি দুনিয়ার সকল সুখ তোমার পায়ের কাছে এনে ফেলবো। তুমি শুধুমাত্র আমার সানায়া, আর এটা তুমি ঠিকই বুঝবে। অনেকটা রাত হয়ে গেছে। আহানের মনটা ভালো ছিল না, তাই একটা নির্জন স্থানে বাইকটাকে রেখে সে বসে আছে, দূর আকাশে তারা দেখছে।
তখনই ওর পাশে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে দ্য গ্রেট আয়েশা চৌধুরী ওকে কল করছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ আসে, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি জানো তোমার জন্য আজকের আমার কতটা অপমানিত হয়েছে? তার উপর তোমার ফোনও বন্ধ। কই থাকো সারাক্ষণ? হ্যাঁ, প্রথমত আহানের আজকে জন্মদিন ছিল, তার উপর সারা দিন ও সবার থেকে অপমানিত হয়েছে। মনের কষ্টটা একটু কমানোর জন্য কয়েকটার বিয়ের খেয়েছিল। আহান ভাঙা ভাঙা গলায় বলে, আম্মা, আসলে আমি সানায়াকে নিতে এসেছি। ওর ফোনটা ওকে দাও। আর ওর ফোন বন্ধ কেন? এটা শুনতেই আহানের পুরো নেশাটাই কেটে গেল। ও একটু অবাক হয়ে বলল, কিন্তু সানায়া তো আমার সাথে নেই। মাত্রই তো বললে ওকে তুমি নিয়ে আসতে গেছো। হ্যাঁ, কিন্তু ওর কোন এক ক্লায়েন্টের সাথে চলে গিয়েছিল। আহানের কথা বলা শেষ হতেই আয়েশা চৌধুরী ওর উপর চিল্লিয়ে বলে, কত রাত হয়ে গেছে আর তুমি বলছো ও এখনো ক্লায়েন্টের সাথে? আমি নিশ্চিত তুমি কিছু না কিছু করেছো যার জন্য আমার সাথে আসেনি। আর একটা ভালো জামাই তো তুমি হতে পারলে না, এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা একটু করো। খোঁজো এখন, দেখো ও কোথায় আছে। 1 ঘন্টার মধ্যে আমার মেয়েকে আমার বাড়িতে চাই। এটুকু বলেই আয়েশা চৌধুরী কলটা কেটে দিলেন। আহান সায়নার নাম্বারে কল করলো, কিন্তু ফোন বন্ধ। এটা দেখে অনেকটা টেনশন হতে থাকে ওর। আহানকে যদিও রনি তালুকদার চেনে না, তবে আহান সায়নার মুখে রনিকে নিয়ে অনেক কিছুই শুনেছে। অনেক পুরনো ক্লায়েন্ট ওদের, আর ওর একটা নাইট ক্লাবও আছে। আহান ওর বাইকটা ক্লাবের সামনে এনে দাঁড় করিয়ে ভিতরে চলে গেল। ভিতরে অনেক শব্দ, গানের তালে তালে সবাই নাচছে। এদিক ওদিক তাকিয়েও আহান সায়নাকে দেখতে পেল না। কিছু একটা ভেবে আহান যখন ম্যানেজারের কাছে যাচ্ছিল, ঠিক তখনই পাশের এক রুম থেকে সায়নার আওয়াজ শুনতে পেল, আর দৌড়ে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে সামনের দিকে তাকাতেই আহান হাঁ হয়ে গেল। দেখে রনির শিকদার খারাপ উদ্দেশ্য নিয়ে সায়নার দিকে হাত বাড়াচ্ছে। আহানকে ওখানে দেখতেই রনি ওর উপর চিৎকার করে বলতে থাকে, তুই এখানে? তোরা তো সাহস কি করে হয় এখানে আসার? আহানের চোখ রাগে লাল হয়ে গেল। রনের দিকে আগিয়ে গিয়ে কষে একটা চর মেরে দিল ওর গালে। চর খেতেই রনি মনে ধরা খাওয়ার ভয় সৃষ্টি হলো, আর ও কাঁপতে থাকে। সায়নার চোখ দুটি বন্ধ হয়ে আসে। আহান রেগে গিয়ে রনির জামার কলার ধরে বলে, সানায়া তোকে কতই না বিশ্বাস করত, নিজের বড় ভাই মানত তোকে, আর তুই ছি, জানতে চাইছিলি না আমি কে? আমি আহান তালুকদার, আর সানায়া আমার স্ত্রী। আরে ইচ্ছে করছে তো তোকে এখানেই মেরে পুঁতে দিই, শুধুমাত্র সানায়ার জন্য কিছু করতে পারছি না। এটা বলে আহান ওর কলারটা ছেড়ে দিয়ে সায়নাকে কোলে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে আহান সায়নাকে বেডের উপর শুয়ে দেয়, আর ওর পাশে দাঁড়িয়ে সায়নার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমার সাথে এক রুমে থাকতে পছন্দ করো না, কিন্তু আজকে তোমাকে এখানেই থাকতে হবে, কারণ তোমাকে এভাবে একা ছাড়াটা ঠিক হবে না। আহান একটা কম্বল সায়নার গায়ের উপর টেনে দিয়ে নিজেই কোনায় সোফার উপর গিয়ে শুয়ে পড়ল। সকালে সায়নার ঘুম ভাঙতেই ও দেখে আহান বেডের উপর শুয়ে আছে ও, আর সামনের সোফাতে বসে আহান একটা বই পড়ছে। এটা দেখতেই চট করে ওর মাথাটা গরম হয়ে গেল। আপনার সাহস কি করে হলো এভাবে আমাকে আপনার পাশে সাথে শোয়ানোর? কেন করছেন এমন? এটা শুনে আহান বলে, সানায়া তুমি রাতে অনেক মাতাল ছিলে, আর আমি রনির থেকে তোমাকে বাঁচিয়ে এখানে এনেছিলাম। তোমার অবস্থা এতটা খারাপ ছিল যে আমি তোমাকে একা ছাড়া সাহসটাই পাইনি, আর আমি এখানে সোফাতেই ছিলাম সারা রাত। এটুকু শুনতেই সায়নার সব কিছু মনে পড়তে থাকে। রনি কৌশলে সায়নার ড্রিঙ্কসে একটা ওষুধ মিশিয়ে দিয়েছিল না? যখন রনি ওকে ছোঁয়ার চেষ্টা করে তখনই আহান সেখানে চলে আসে। ব্যাস, এরপরে ও জ্ঞান হারিয়ে ফেলে। এটুকু মনে পড়তেই ও হঠাৎ চুপ হয়ে যায়। নিজের ওপর খুব রাগ হতে থাকে ওর, কিন্তু ও কথা ঘুরিয়ে বলে, আমি জানি কাল আমার সাথে কি হয়েছে, আর আপনি যেটা করেছেন এটা করে যদি ভাবেন আপনি আমার কাছের মানুষ হয়ে যাবেন, তাহলে এসব চিন্তা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন। সায়নার এমনভাবে কথা বলা দেখে আকাশ একটু মুচকি হাসে। সায়না ওর ল্যাপটপ অন করে ইমেইল চেক করতে থাকে,
আর যেটা দেখে সেটা দেখেই ও একদম শকড হয়ে যায়। এটা কি? আমার ড্রিম প্রজেক্ট! এই অফিসারটা আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্টে অ্যাপ্রুভাল রিজেক্ট করে দিয়েছে, কিন্তু কেন? তখনই সায়নার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে বড় বড় করে লেখা আসে দাদা ভাই, আসলাম চৌধুরী, সায়নার দাদা ভাই। চৌধুরী কনস্ট্রাকশনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন। সায়না কলটা রিসিভ করে কানে ধরল। কিছু সময় চুপ করে থেকে ওপাশ থেকে কথাগুলো এসলো, আর কিছুক্ষণ পরেই ওর হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। দাদা ভাইয়ের এত কথা শুনে ও অনেকটাই ঘাবড়ে যায়। ফোনটা তুলে কানে ধরতেই ওপাশ থেকে দাদা ভাই আবার বলে ওঠে, সানায়া, আমাদের কোম্পানির সব থেকে বড় প্রজেক্ট থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে। আজ থেকে চৌধুরী কনস্ট্রাকশনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই ভালো হবে তুমি সবকিছু থেকে দূরে থেকো। নিজে দাদা ভাই এমন সিদ্ধান্ত শুনে সায়না অনেকটাই শকড হয়ে যায় আর বিছানার ওপর বসে পড়ে। এটা দেখে আহান দৌড়ে সায়নার পাশে চলে আসে। কি হয়েছে সানায়া? কে ফোন করেছিল? দাদা ভাই ফোন করেছিল। উনি বলল আমাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে, আর সাথে সাথে আমাকে কোম্পানি থেকেও বের করে দিয়েছে। কিন্তু এটা কি করে হতে পারে? আর একটা প্রজেক্ট হয়নি বলে কি কেউ কাউকে এভাবে কোম্পানি থেকে বের করে দেয়? তোমার উচিত ওনার সাথে দেখা করে এসব নিয়ে সামনাসামনি কথা বলা। সানায়া, সবাই আমাকে অকর্ম ভাবে, হয়তো তুমিও এটাই মনে করো। জীবনে তো অনেককেই বিশ্বাস করলে, এবার না হয় আমাকে একটু বিশ্বাস করো। আমার সাথে চলো সানায়া, আর দাদা ভাইয়ের সাথে কথা বলো। আহান সায়নাকে নিয়ে চৌধুরী কনস্ট্রাকশন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর কিছু সময়ের মধ্যেই ওরা সায়নার দাদা ভাইয়ের অফিসে চলে এলো। দাদা ভাই সায়নার দিকে তাকিয়ে বলে, দেখো সানায়া, বিজনেসের ব্যাপারে আমি বরাবরই সিরিয়াস থাকি, আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোনো প্রকার রাগ বা আবেগ থেকে নিইনি। এই নতুন বিল্ডিং এর প্রজেক্ট চৌধুরী কনস্ট্রাকশনের স্বপ্ন, তোমার দ্বারা এটা হচ্ছিল না, তাই আমি এখন এই প্রজেক্টটা আকাশকে দিয়েছি। কিন্তু দাদা ভাই, এটা তো আমারও ড্রিম প্রজেক্ট। আমি দিনরাত এটার জন্য মেহনত করেছি। আমি ওয়াদা করছি, আমি যেভাবেই হোক এই প্রজেক্টটা অ্যাপ্রুভাল নিয়েই ছাড়বো। আকাশকে এই প্রজেক্টটা দেওয়ার আগে প্লিজ আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন। ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে শুধুমাত্র আজকের দিনটাই আছে। সায়না ওনার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আহানকে সাথে নিয়ে বাইরে চলে আসে। আকাশ হচ্ছে সায়নার কাজিন। ও সায়নাকে বিজনেস থেকে বের করে দেওয়ার জন্য সবকিছুই করতে পারে। আকাশের একটাই লক্ষ্য, ভবিষ্যতে এই পুরো কোম্পানির মালিক হওয়া, আর ওর বাবা ওকে এসব কাজে খুব বেশি সাপোর্ট করে। আহান আর সায়না সেই সরকারি অফিসে আসে যেখান থেকে ওদের এই প্রজেক্ট অ্যাপ্রুভাল নেওয়া হয়েছিল। ঠিক তখনই সায়না সেই অফিস থেকে আকাশকে বের হতে দেখে, আর এটা দেখে ও অনেকটাই অবাক হয়। আকাশ সায়নার সামনে এসে বলে, আরে সানিয়া, অ্যাপ্রুভাল নিতে এসেছো বুঝি? কিন্তু আফসোস, সেটা আর হবে না, কারণ অফিসারটাকে আমি কিনে নিয়েছি। সায়না আকাশের দিকে তাকিয়ে সেখান থেকে ভেতরে চলে যায়। অফিসে তখন কিছু একটা মিটিং চলছিল। সায়না সেটাকে ইগনোর করে একজন লোকের সামনে গিয়ে দাঁড়ায় আর একটু রেগে বলে, মিস্টার জাকির, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন, কি এমন কথা? আমি শুনছি। চৌধুরী কনস্ট্রাকশনের আন্ডারে শহরের মেন পয়েন্টে যে বিল্ডিংটা তৈরি করা হবে, সেটা সকল প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরেও আমাদেরকে অ্যাপ্রুভাল কেন দিল না? তখনই সায়নার পিছন থেকে একটা মেয়ে বলে ওঠে, কারণ আমি ওনাকে এমনটা করতে মানা করেছি। পেছন থেকে এমন কিছু শুনে আহান আর সায়না পিছনে ঘুরে তাকায়, আর মেয়েটাকে দেখতেই সায়না যেন চমকে যায়, আর ও নিজের অজান্তেই বলে ওঠে, তানিয়া, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে, আর এখানেই চাকরি করি আমি। আর তুমি যে জাকির সাহেবের সাথে কথা বলছো, উনি আমার স্বামী। আমি যখনই দেখলাম তোমার আমার স্বামীর থেকে অ্যাপ্রুভাল লাগবে, তখনই আমি ওনাকে এটা দিতে মানা করেছি। আর এমনিতে তো তোমার অনেক টাকা, তো এটা টাকা দিয়ে করিয়ে নিও, যার থেকে পারো। আহান কিছুই বুঝতে পারছে না এই মেয়েটা ওর স্ত্রীকে কি করে চেনে,
আর এসব কি বলছে? আহান এসব নিয়েই ভাবছিল, ঠিক তখনই ওর পাশ থেকে সায়না বলে ওঠে, তানিয়া, যা হয়েছিল মানছি, আমারই ভুল ছিল, তখন আমি নির্বোধ ছিলাম, প্লিজ এসব ভুলে যা। আমি এটা কখনোই ভুলতে পারবো না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল আর এটা যখন তোমাদের সবাইকে বলেছিলাম, তখন শুধুমাত্র তুমি আমার বেকার স্বামীকে নিয়ে মজা করেছিলে, আমাকে নিয়ে মজা করেছিলে। তোমার জন্যই আমার সব বান্ধবীরা আমার ওপর হাসছিল। তানিয়া, আমি ওটার জন্য মন থেকে ক্ষমা চাচ্ছি। এভাবে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সানাইয়া। ওই দিনের প্রতিদান আজ তোমাকে দিতে হবে, অপমানের বদলে অপমান। এটা শুনে সায়না একটু অবাক হয়ে যায় আর বলে, মানে কি বলতে চাস? তানিয়া আহানের দিকে তাকায়। এটা তোমার স্বামী তাই না? এ তো কোথাকার কোন মহারাজ শুনি। এর তো আমার স্বামীর পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তার উপর শুনে ঘর জামাই থাকে। সায়না একটু রেগে বলে, তানিয়া, তুই কিন্তু ভুল করছিস। এটা শুনে তানিয়া একটু হাসে আর বলে, আরে আমি তো এখনো শুরুই করিনি। ওকে, তাহলে এবার শোনো। অ্যাপ্রুভাল নিতে চাইলে এখানে পুরো স্টাফদের সামনে তোমার স্বামীকে আমার সামনে বসে হাত জোর করে আকুতি মিনতি করে অ্যাপ্রুভাল ভিক্ষা চাইতে হবে। এটা শুনতেই সায়না চিৎকার করে বলে ওঠে, তানিয়া। তানিয়া রেগে চোখ গরম করে বলে, আওয়াজ নিচে। এটা করার হলে করো, না হলে বাইরে যাওয়ার দরজাটা ওদিকে। সায়না ওখানে আর দাঁড়ালো না, বাইরে চলে এলো। আকাশ বাইরে সায়নার জন্যই দাঁড়িয়েছিল। ওকে আসতে দেখেই আকাশ হেঁটিয়ে ওর কাছে আসে আর বলে, সোশেট সানিয়া, বলছিলাম কোনো কাজ হবে না, এবার তো এই প্রজেক্টটা আমি শেষ করব। তুমি তোমার ওই ওয়াকারমা স্বামীকে নিয়ে বাড়িতেই আরাম করিও। আরে তোমার স্বামীটা আবার কই গেল? আকাশের কথার উত্তর দিতে গিয়ে সায়না থেমে গেল আর পিছনে তাকিয়ে দেখে আহান সত্যি ওর সাথে নেই। সায়না জলদি আবার অফিসের ভেতরে চলে গেল আর ভেতরে গিয়ে যেটা দেখলো সেটা দেখে সায়না যেন ঝটকা খেলো। ভিতরে আহান সকল স্টাফদের সামনে হাত জোর করে তানিয়ার সামনে বসে আকুতি মিনতি করে অ্যাপ্রুভাল ভিক্ষা চাচ্ছে, আর সেখানে থাকা সবাই এটা দেখে মজা নিচ্ছে, তার উপর হাসছে। এসব দেখেই সায়নার চোখে পানি চলে এলো। ও জলদি আহানের দিকেই যাচ্ছিল, তখন তানিয়া এসে ওর পথ আটকায় আর হেসে হেসে বলে, বাহ সানাইয়া, সেটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য সব কিছুই করতে পারে। আচ্ছা, কোথায় পেয়েছো এটাকে? যাই হোক, অভিনন্দন, অ্যাপ্রুভাল তুমি পেয়ে গেছো। তখনই সায়ানার পেছন থেকে আকাশ এসে বলে, আরে কি সব বলছেন? আমি আপনার স্বামীকে এটার জন্য টাকা দিয়েছি। তোমার টাকা তুমি ফেরত পেয়ে যাবে, আমার কাছে প্রতিশোধটাই সবার আগে। এটুকু বলেই তানিয়া সেখান থেকে চলে গেল। আহান মাথা নিচু করে সায়নার কাছে এসে দাঁড়ায়। সায়না অনেকটা রেগে আছে। ও বলে, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, কেন করলেন এমনটা? নিজের কি কোনো দাম নেই, সম্মান নেই আপনার? আরে আপনাকে কি মনে হয় এভাবে আপনাকে সবার সামনে অপমানিত করিয়ে আমি এই প্রজেক্টটা নিজের করে নেব? আমি কি এতটাই খারাপ? আহান মাথা নিচু করে বলে, একটা সময় তুমি আমার খেয়াল রেখেছিলে, আমার পাশে ছিলে, এবার আমার পালা। সায়না কিছুক্ষণ আহানের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। এর আগেও আহানের মুখে এই কথাও শুনেছে, যেটার মানে ও এখনো বুঝতে পারেনি। সায়না রেগে গজগজ করতে সেখান থেকে চলে যায়। সায়না সেখান থেকে যেতেই আকাশ রেগে আহানকে বলে, তোর কি মনে হয় এসবের পরও সানিয়া এই প্রজেক্টটা ভালোভাবে শেষ করতে পারবে? না, আমি থাকতে সেটা কখনো হবে না। এটা শুনতেই আহান একটু রেগে আকাশের দিকে তাকায়, কয়েক পা ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আমি থাকতে তুই কেন? কারোর ক্ষমতা নাই ওর একটা চুল বাঁকা করানো। আহান আর সায়না সেখান থেকে বাড়িতে চলে আসে। তখনই সায়নার ফোনটা বেজে ওঠে। সায়না দেখে ও দাদা ভাই ওকে কল করছে। সানায়া, শুনলাম অ্যাপ্রুভাল পেয়ে গেছো। সায়না একটু মুচকি হেসে খুশি হয়ে বলে, জি দাদা ভাই। ওয়েল ডান, তোমার এই সফলতার জন্য আজকে একটা পার্টি রেখেছি। তুমি আহানকে সাথে নিয়ে সময় মতো চলে এসো।
জি দাদা ভাই, ধন্যবাদ, আমরা চলে আসবো। আহান ওর পেছনেই দাঁড়ানো ছিল। সায়না কল কাটতেই ও বলে, কি হয়েছে? কে কল করেছিল? সায়না আহানের দিকে তাকায়। দাদা ভাই একটা পার্টি রেখেছে, আর সেখানে আমাদের যেতে বলেছে, মানে আপনাকে আর আমাকে। এটা শুনতেই আহান খুশি হয়ে যায়, যেটা দেখি সায়না বলে, এখানে খুশি হবার কিছুই নেই, উনি বলেছেন আপনি আমাকে ওখানে দিয়ে চলে আসবেন। আহান এটা শুনে ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছে, কিন্তু সেটা চেহারায় নিয়ে আসছে না। আহান একদিকে খুশি হলেও ভিতরে ভিতরে অনেকটা চিন্তা করছিল যে কি পরে সেখানে যাবে। ভালো কিছুই তো ওর নেই। এসব ভাবতে গিয়ে ওর আলমারিটা খুলল, আর সামনে তাকাতেই ও চমকে গেল। এইসব কি দেখছে ওর? আলমারিতে নতুন নতুন অনেকগুলো স্যুট প্যান্ট দিয়ে ভরা, নিচের দিকে তাকাতেই অনেকগুলো জুতো সাজানো। এইসব দেখে অনেকটা অবাক হয়ে ও সায়নার দিকে তাকায়। এত অবাক হওয়ার কিছু নেই, আমি নিজের জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম যা আমার ততটা পছন্দ হয়নি, আর দোকানদারও টাকা ফেরত দিচ্ছিল না, এই জন্য আপনার জন্য এসব নিয়েছি, আর যাওয়ার সময় এটার থেকে একটা পরে নিয়েন। এটুকু বলেই সায়না ও নিজের রুমে চলে গেল। ও নিজের রুমে গিয়ে বিছানার উপর বসতেই ওর ফোনটা আবার বেজে ওঠে। দেখে ওর কাজিন রিয়া ওকে কল করেছে। কল রিসিভ করতেই রিয়া বলতে থাকে, সানায়া, দোকানদার বলেছিল তুই নাকি আহানের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস, কাহিনী কি রে? সায়না বলে, আমি যদি আহানের জন্য কিছু করি তাহলে এতে দোষ কিছু আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, এখন রাখি, পার্টিতে কথা হবে। সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে সকল লোকজন পার্টিতে আসতে থাকে। আসলাম চৌধুরী বেশ বড়সড় করে পার্টিটার আয়োজন করেছে। আহানকে আজকে রাজপুত্রের মতো লাগছে, যেটা আবার অনেকের সহ্য হচ্ছিল না। আহান আর সায়নাকে পার্টিতে দেখে রিয়া আর আকাশের মনে অন্য কিছুই চলছিল। রিয়া আহানের দিকে তাকিয়ে আকাশকে বলে, গতকাল আমি এক কাজ করতে বলেছিলাম আহানকে, কিন্তু ও সেটা করেনি। কিছু না বললে তো দিন দিন মাথায় উঠে যাচ্ছে ও। তখন আকাশ বলে, ওকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আজকে এই পার্টিতে এমন কিছু ঘটবে যেটাতে সানিয়া আর আহান দুজনই খুব অপমানিত হবে, আর এসবে পুরো দোষটাই থাকবে আহানের। রিয়া একটু অবাক হয়ে বলে, সবই তো বুঝলাম, তবে এটা হবে কি করে? এরা দুজন এসব নিয়ে কথা বলছিল, তখন আকাশ দেখে সায়না আহানের থেকে কিছুটা দূরে সরে গেছে। আর সায়নাকে একা দেখে রিয়ার স্বামী শ্রাবণ সায়নার কাছে চলে আসে। শ্রাবণ প্রথম থেকেই সায়নাকে পছন্দ করত, কিন্তু ওর পরিবারের চাপে রিয়াকে বিয়ে করতে হয়। কিন্তু এরপরেও শ্রাবণ সায়নার সাথে একা কথা বলার কোনো সুযোগই কখনো হাতছাড়া করে না। কিন্তু অন্যদিকে সায়নাও তো শ্রাবণকে পাত্তাই দেয় না। দুলাভাই মানুষ, তাই সম্মান রক্ষার্থে হাই হ্যালো করতে হয়। শ্রাবণ আর সায়না কথা বলছিল, ঠিক তখনই আকাশ রিয়াকে বলে, এবার দেখ আমি এই আহানের সাথে কি করি। এটা বলতেই আকাশ হাতে একটা মদের গ্লাস নিয়ে আহানের দিকে এগিয়ে গেল, আর দূর থেকে একটু জোরে বলে ওঠে, আরে আহান, আজকে আবার এই স্যুটটা কার থেকে চুরি করলে? ওহ, মনে হচ্ছে এখন এই অকর্মা স্বামী নিজের স্ত্রীর টাকায় ফুটানি মারতে শিখে গিয়েছে। তা না হলে তোমার আর যোগ্যতা কোথায় এমন দামি স্যুট গায়ে পরার? এটা শুনে সেখানে আশেপাশে থাকা লোকগুলো আহানের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর তখনই সেখানে গ্লাস হাতে রিয়া আসলো আর আহানকে বলে, আরে দুলাভাই, আপনি তো জানেনই আকাশের মুখে যা আসে তাই বলে, আপনি এর কথায় কষ্ট পায়েন না। আর আমার দুলাভাই ঘর জামাই তো কি হয়েছে, একটু না হয় বইয়ের টাকায় নষ্ট করেছে, এতে এভাবে বলার কি আছে? রিয়ার এমন কথা শুনে আকাশ হেসে উঠল। আহান আকাশের দিকে তাকাতেই ও বলল, কিন্তু রিয়া, তোর কি মনে হয় আমাদের সানিয়া আহানকে ভালোবাসে না? মানে ওই দেখ, নিজের স্বামীকে এখানে একা রেখে সে তো দিব্যি অন্য কারোর সাথে হেসে কথা বলছে।
আকাশের কথায় আহান ওই দিকে তাকায় যেখানে সায়না শ্রাবণের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তখনই রিয়া আহানের দিকে তাকিয়ে বলে, আরে এসব এখন বাদ দিন দুলাভাই, পার্টিতে এসেছেন, একটু এনজয় না করলে হয়? চলুন একসাথে মিলে এনজয় করি। এটা বলেই রিয়া একটা মদের গ্লাস আহানের দিকে এগিয়ে দেয়, কিন্তু আহান সেটা মানা করে দিয়ে বলে, না, আমি এসব খাই না। আহান ওর কথা বলা শেষ করতেই পাশ থেকে আকাশ ওর হাতে থাকা গ্লাসটি আহানের ঠোঁটের উপর চেপে ধরে। কাম অন আহান, লজ্জা পেও না তো। এটা বলতে বলতে আকাশ পুরো ড্রিঙ্কসটা আহানের মুখে জোর করে ঢেলে দিল। আকাশ ওর গ্লাসটা সরাতেই রিয়া ওর হাতে থাকা গ্লাসটা আহানের ঠোঁটের উপর চেপে ধরে। আমি কি দোষ করলাম? আমার গ্লাসটা কেন ফাঁকা থাকবে দুলাভাই? নিন নিন, এটাও খান। আহান মানা করতে থাকে, কিন্তু এদের জেদের কাছে তার হার মানতে হয়। কিছু সময়ের মধ্যে আহানকে নেশায় গ্রাস করে ফেলে। আকাশ আর রিয়া ওর এই অবস্থা দেখে বেশ মজা নিচ্ছে। আয়েশা চৌধুরী আর আকাশের বাবা রায়হান চৌধুরী পার্টিতে চলে এসেছে। এছাড়া দাদা ভাই আসলাম চৌধুরী পার্টিতে এসে সবার সাথে কথা বলছে। তখনই আকাশ অনেকটা জোর গলায় মাতাল আহানকে দেখিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরিচিত হন, আমাদের ঘরের জামাই মিস্টার আহানের সাথে। আপনারা কি জানেন ইনার ভিতরে অনেক গোপন প্রতিভা আছে? সে কোন বংশের, কি কাজ করে, কিভাবে আমাদের বংশের সাথে এই সম্পর্ক করেছে, সব কিছুই আজকে আমাদের বলবেন, কি তাই না দুলাভাই? আহান ঠিকমতো দাঁড়াতে পারছে না, তুলতে তুলতে আকাশের কাছে এসে কাঁধে হাত রেখে বলে, হো, তাহলে এজন্যই তুমি আর রিয়া মিলে আমাকে জোর করে ধরে মদ খাইয়েছ? ঠিক আছে, যখন জানতেই চাচ্ছ তাহলে শোনো। আহানকে এভাবে মাতাল অবস্থায় দেখে ওখানে সবাই এক জায়গাতে জড়ো হয়ে এসব দেখতে থাকে আর এটার মজা নিতে থাকে। আহান আকাশকে দেখিয়ে বলে, আমার কলিজার শালা, প্রথমে আমি তোমাকে নিয়ে বলতে চাই, তুমি এক নম্বরের লোভী আর স্বার্থপর মানুষ। চৌধুরী কনস্ট্রাকশনের সব কিছুর মালিক তুমি নিজে হতে চাও, তাই না? আর এজন্যই তুমি আমার সানায়াকে তোমার রাস্তা থেকে সরাতে চাও। আর আর তুমি তো আমাদের সম্পর্কটাও ভাঙতে চাও, তাই না? এটুকু শুনতেই আকাশ এদিক ওদিক তাকিয়ে আহানকে বলে, আহান কি সব আজে বাজে বলছো? আহান আকাশকে চুপ করে দিয়ে বলে, এখন তো আমার কথা শেষ হয়নি শালা সাহেব। হ্যাঁ, এই বিজনেস নিজের করার জন্য তুমি দিন রাত আমার বাবার সাথে বাজে বাজে প্ল্যান করতে থাকো। আর দাদা ভাই, তাকে তো এটাও বুঝিয়ে সানায়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য করো। আহান আর আকাশের মধ্যে এমন কথা শুনে দাদা ভাই সেখানে এসে বলে, আহান, এসব কি বলছো? আহান দাদা ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে দাদা ভাই, আমি আপনার ব্যাপারে আর কি বলবো। আপনি যদিও সানায়াকে সুযোগ দেন, তবে ভিতরে ভিতরে আকাশকেই বেশি ভালোবাসেন। এজন্যই তো আপনার সকল সিদ্ধান্ত আকাশের পক্ষে আর সানায়ার বিপক্ষে থাকে। তখন রিয়া সেখানে এসে জোর গলায় বলে, আহান, উনি আমাদের দাদা ভাই। আহান ওকে থামিয়ে দিয়ে বলে, চুপ থাকেন তো। আমি জানি সানায়ার বিরুদ্ধে তুমি আর আকাশ এখন এক হয়ে গেছো। যতই হোক ভাই বোন বলে কথা। আমি জানি তোমরা ওকে সবার সামনে অপমান করার জন্যই আমাকে এভাবে জোর করে মদ খাইয়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, সানায়ার সাথে আমি আছি, আর আমি বেঁচে থাকতে সানায়ার কোনো ক্ষতি হতে দেব না। হঠাৎ আহানের চোখটা ভরে এলো। কিছু একটা ভাবতে ভাবতে বলে, সত্যি বলতে একমাত্র সানায়াই তোমাদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড। ও সবার খেয়াল রাখে। নিজেদের ফ্যামিলির বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে ওর অবদানটাই বেশি। এজন্য তো এত বেশি ষড়যন্ত্র হয় ওর বিরুদ্ধে। এসব চলছিল তখন সেখানে সায়নাও চলে আসে। আহান মাতাল অবস্থায় আছে, কিন্তু ও এখানে যা যা বলছে সব কিছু সত্যি ছিল। আর এসব শুনে সায়নার চোখে পানি চলে এলো। তখনই আকাশ আহানের কাছে গিয়ে ওর হাত ধরে রেগে বলে, অনেক হয়েছে, আর না। এভাবে মাতাল হয়ে সবার সামনে এমন তামাশা করে কি বুঝাতে চাইছো তুমি? হ্যাঁ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এটা বলেই আকাশ আহানকে ধাক্কা মেরে দেয়। আহান মাতাল অবস্থায় ছিল, এই জন্য নিজেকে কন্ট্রোল না করতে পেরে সামনে ফ্লোরের ওপর পড়ে যায়।
আহান সামনে তাকিয়ে দেখে ও একদম সায়নার পায়ের কাছে পড়ে আছে। পেছন থেকে আকাশ হেসে উঠে বলে, তোর যোগ্যতা আগেও সানিয়ার জুতার সমান ছিল আর আজকেও ঠিক তেমনটাই আছে। আহান সায়নার দিকে তাকালো। সায়না নিচু হয়ে আহানকে ধরে দাঁড় করালো। আহান ঠিক মতো দাঁড়াতেও পারছে না, তাই সায়না ওকে ভালো করে ধরে রেখেছে। হঠাৎই সায়নার চেহারাটা বদলে গিয়ে রাগী রূপ ধারণ করে। ও আকাশ আর রিয়ার দিকে তাকিয়ে শক্তভাবে বলে, আজ তোমরা দুজনে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছো। কাউকে অপমান করার জন্য যে তোমরা কতটা নিচে নামতে পারো এটা আজ এই প্রথম দেখলাম। কিন্তু একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আহানের সাথে কিছু করার আগে বা বলার আগে এটা একবার ভেবে নিও ও আমার হাজবেন্ড। এই জন্য আজকের পর থেকে আহানের সাথে খারাপ কিছু করার আগে একটু ভালো করে ভেবে নিও, পরে তোমার সাথে কি হবে, আমি তোমার কি হাল করব। সায়নার থেকে এমন এমন কথা শুনে আকাশ আর রিয়ার মুখ হা হয়ে গেল। ওরা কখনো ভাবতে পারেনি সায়না নিজে এভাবে আকাশকে সাপোর্ট করবে। অন্যদিকে আয়েশা চৌধুরীর হালটা এদের থেকেও উপরে। উনিও কখনো কল্পনাও করেনি ওনার নিজের মেয়ে এমন একটা রাস্তার ছেলের হয়ে এদের সাথে এমনভাবে কথা বলবে। আয়েশা চৌধুরী আকাশের পাশে এসে বলে, এসব কি হচ্ছে আকাশ? আকাশ একটু রেগে বলে, এই আহান আমাদের পরিবারের সব থেকে বড় বোঝা হয়ে গেছে আন্টি, আর সানিয়া এটা বোঝাটা সারা জীবন ঘাড়ে নিয়ে থাকতে চাইছে। আয়েশা চৌধুরী বলে, কিন্তু এতে আমাদের কি করার আছে বল? সানায়ার বাবাই তো জোর করে এই আহানকে সানায়ার গলায় ঝুলিয়ে দিয়েছে। আকাশ একটু দুষ্ট হাসি হেসে বলে, কে বলেছে আমরা কিছুই করতে পারবো না? আপনি যদি চান তাহলে আমরা ওদের এই সম্পর্কটা ভেঙে দিতে পারি। আয়েশা চৌধুরী একটু অবাক হয়ে বলে, কি করে? আকাশ আয়েশা চৌধুরীর কানে কানে কিছু একটা বলে। সেটা শুনতেই আয়েশা চৌধুরীর মুখে একটা হাসি ফুটে ওঠে। উনি বলেন, ঠিক আছে, তবে এতে যেন আমার মেয়ের কোনো ক্ষতি না হয়। আকাশ এটা শুনে বলল, আপনি কোনো চিন্তা করিয়েন না আন্টি, আমি এই আহানের এমন হাল করব যেটা ও কখনো কল্পনাও করতে পারবে না। এদিকে সায়না আহানকে নিয়ে যেমন তেমন ভাবে পার্টি থেকে বেরিয়ে চলে এসেছে। সায়না এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আজকে যা যা হয়েছে এইসবের পিছনে আকাশ আর রিয়ার হাত রয়েছে। তবে সায়না এটা ভেবে খুশি ছিল যে আহান আজকে যা যা বলেছে সবই সত্যি ছিল। আজকে সায়নার সকল মনের কথাগুলোই যেন আহান সবার সামনে বলে দিয়েছে, যেটা ওর কিনা সায়নাকে বছরের পর বছর বলার চেষ্টা করেও বলতে পারেনি। সায়না আহানকে ধরে ওর রুমে বেডে শুয়ে দিল। সায়না সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই ওর ওড়নাটায় টান পড়ে। ঘুরে দেখতেই দেখে কিছুটা অংশ আকাশ ওর হাত দিয়ে ধরে রেখেছে। সায়না যখন ওর হাত থেকে ওড়নাটা ছাড়াচ্ছিল তখন আহান নেশার ঘরে বলতে থাকে, সানায়া আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। সরি আজকে যা যা হয়েছে তার জন্য, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না জানো। ওরা আমাদের আলাদা করতে চায়, কিন্তু আমি এটা কখনো হতে দেব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো, তোমাকে কখনো আমি একা ছেড়ে যাব না। এটা শুনতেই সায়না মুখে একটা মুচকি হাসি ভেসে ওঠে। ও একটা কম্বল টেনে আহানের গায়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। পার্টিতে আকাশের ধাক্কায় আহান সায়নার পায়ের কাছে গিয়ে পড়ে গেছে। এটা কেউ একজন ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছে, যেটা কিনা রাতারাতি অনেকটা ভাইরাল হয়ে যায়। সবাই অনেক পজিটিভ নেগেটিভ মন্তব্য করতে থাকে। সারা রাত সায়নার ঘুম আসেনি। আহানের বলা কথাগুলো, কান্না কান্না চোখ, বেডে শুয়ে বলা কথাগুলো যেন ওকে ঘুমোতে দেয়নি। শেষ রাতের দিকে এসে একটু ঘুমিয়েছে। সকালে চোখ মেলতেই সামনে ও আহানকে দেখে হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ও একটু জলদি ঘুম থেকে উঠে গেছে। রাতের বেলা সবকিছুই ওর মনে আছে। গুড মর্নিং, সরি কালকের পার্টিতে যা যা করেছি তার জন্য। আর রাতের আহান এটা বলবে তার আগেই সায়না উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আহান ছোটবেলাতে ওর মায়ের সাথে অনেকবার রুটি বানিয়েছে, আর আজকেও সেটারই চেষ্টা করেছে। কাজের মহিলা ওর পাশেই দাঁড়িয়ে এই তামাশা দেখেছে। সায়নার অনেকটা পিপাসা পেয়েছে। রুমে পানি না থাকায় কিচেনে আসে। তখনই আহানের নাকটা
বিড়বিড় করে ওঠে। ও সায়নার দিকে তাকিয়ে বলে, আরে নাকটা আবার চুলকাচ্ছে কেন? এটা শুনতেই সায়না আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়। আর এটা দেখে আহান জলদি জলদি ওর নিজের আটা লেগে থাকা হাত থেকে নাকটা চুলকায়, তবে এইতে করে ওর পুরো মুখেই আটা লেগে যায়। সায়না আহানের এমন অবস্থা দেখে একটু হেসে ওঠে, তারপর নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে জলদি নিজের রুমে চলে আসে আর সেখানে এসে জোরে জোরে হাসতে থাকে। একটা লোক হাতে একটা আইপ্যাড নিয়ে ছুটছে। লোকটা একটা কেবিনের দরজা নক করে ভেতরে আসে। ভেতরে চেয়ারে বসে ল্যাপটপ চালাতে থাকা লোকটা মাথা উঁচু করে তাকালো। চেয়ারে বসে থাকা লোকটার নাম রহমান তালুকদার। সম্পর্কে তো উনি আহানের পিতা, তবে খুব রাগী একজন মানুষ। নিজে একবার যে সিদ্ধান্ত নেয় সেটাই করে ছাড়ে। উনি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। উনি চাইলেই এক ইশারাতে পুরো বাজার নাড়িয়ে দিতে পারে। মাত্র ওনার কেবিনে যে লোকটা এলো, উনি ওনার পিএ লিটন খন্দকার। লিটন ওর হাতে থাকা আইপ্যাডটা রহমানের কাছে দিল। স্ক্রিনে একটা ভিডিও চলছে, গতকাল রাতের সেই ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ আহানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা দেখে রহমান ওনার চোখে থাকা চশমাটা খুলে লিটনের দিকে তাকালো। অন্যদিকে সায়না অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কাপড় বের করার জন্য। আলমারি খুলতেই অনেকটা অবাক হয়ে যায়। সায়না কিচেনে এসে রাগী চোখে আহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের চোখ পড়ে সায়নার দিকে, যেটা দেখিয়ে ও একটু ঘাবড়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি 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 হয়েছে সানায়া? সায়না আহানের সামনে একটা কাগজ ধরে, যেটা ও ওর আলমারিতেই পেয়েছে। এটা আহানি ওখানে রেখেছিল। কাগজটাতে বড় বড় করে সরি লেখা আছে। আসলে কালকে যেটা... আহানকে থামিয়ে দিয়ে সায়না বলে, ইটস ওকে, আমাকে এখন অফিসে যেতে হবে, তাই বারবার এই সরি বলাটা এখন বন্ধ করুন। এটা বলেই ও সেখান থেকে চলে গেল। সকালে নাস্তার টেবিলে শুধু আহান আর সায়নাই আছে, কারণ গতকাল পার্টি করে সবাই অনেক ক্লান্ত, তাই কেউই এখনো ঘুম থেকে ওঠেনি। নাস্তা শেষে সায়না অফিসের জন্য বেরিয়ে পড়লো আর আহান নিজেও ওর অফিসের জন্য বেরোলো। সায়না গিয়ে ওর গাড়িটা স্টার্ট করে আর আহান ওর পুরনো মোটর সাইকেল। সায়না কিছু একটা ভেবে ওর গাড়িটা আগের জায়গাতেই রেখে আহানের কাছে চলে আসে আর বলে, ভাবছি আজকে আপনার বাইকে করেই যাই, শুনলাম রাস্তায় আজকে অনেক ট্রাফিক। এটা শুনতেই আহান ওর বাইকের পিছনের সিটটা পরিষ্কার করে সামনের দিকে তাকিয়ে হাসতে থাকে। বাইকে ওঠার সময় যখন সায়না আহানের কাঁধে হাত দেয়, তখন আহানের ভিতরে যেন একটা ভালো লাগার অনুভূতি কাজ করতে থাকে। সায়নার হালটা ঠিক এমন। এই প্রথম ও আহানের এতটা কাছে বসে আছে। আজ এই প্রথম ওরা নিজেদের সজ্ঞানে দুজন দুজনের এতটা কাছে। খুব তাড়াতাড়ি ওরা চৌধুরী কনস্ট্রাকশনের সামনে চলে এলো। সায়না বাইক থেকে নেমে ভিতরে যাচ্ছে আর আহান পিছন থেকে মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। তখনই আহানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোন বের করে দেখে সৈকত নামের কেউ ওকে কল করেছে। আহান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, গতকাল রাতে কই ছিলি রে তুই? সানায়ের সাথে কোনো পার্টিতে ছিলি? সৈকত হচ্ছে আহানের অনেক ভালো একজন বন্ধু। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। সে এখন একটা সফটওয়্যার কোম্পানির চেয়ারম্যান। আহান একটু অবাক হয়ে বলে, এটা কি করে জানলি? এটা আমি কেন, পুরো দেশের লোক জেনে গেছে। এরপর ও ভিডিওটার কথা ওকে বলে। আমি প্রায় সকল ভিডিও অনলাইন থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যেই অনেকে এটা দেখে নিয়েছে। এটা শুনতেই আহান একটু চমকে যায়। আহান অফিসে বসে এসব কথা নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই ওর পাশ থেকে একজন ওর কাছে এসে বলল, কি আহান সাহেব, কি নিয়ে এত চিন্তা করছেন? ভাবিকে নিয়ে নাকি? আহান লোকটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। আসলে ওর বাবাকে নিয়ে ভাবছিল। আহানের হাসি দেখে লোকটা আবার বলে, জানতাম। ভাবিকে খুব ভালোবাসেন তাই না? উত্তরে আহান কিছুই বলে না। সায়নার কথা ভাবতেই ও সকল টেনশন এক নিমেষেই শেষ হয়ে গেল। আহানের মনে পড়ে গেল প্রথম সেই দিনের কথা, যেদিনও প্রথম সায়নাকে দেখেছিল। আহানের বয়স তখন 13। ও
ও দেখতে অনেকটা মোটা ছিল। স্কুলে বাজে ছেলে মেয়েরা ওকে খ্যাপাতো মোটু বলে। একদিন কয়েকজন ছেলে মেয়ে মিলে আহানকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর ওরা হাসতে থাকে। আহান ওদের দিকে তাকাতেই ওরা হেসে হেসে বলে, আহ, আমাদের মোটুর বুঝি কান্না পাচ্ছে। ওরা সবাই আহানকে ঘিরে দাঁড়ায়। কেউ এসে আহানের মাথায় চড় মারে, কেউ বা চুল ধরে টানে আর পেটেও গোতা দিতে থাকে আর হেসে হেসে বলতে থাকে, এই মোটু, কান্না করে দেখা না। আমাদের ছোট্ট বাচ্চা হাতি। সব শেষে ওদের সাথে যে ছিল পানি, সেটা আহানের মাথায় ঢেলে দিবে। তখনই সেখানে কেউ একজন এসে বোতলটা ধরে ফেলে। আহান উপরে তাকিয়ে দেখে সুন্দর দেখতে একটা মেয়ে সেখানে এসে ওকে বাঁচিয়েছে। কি করছো তোমরা এসব? ছেলে মেয়েগুলো মেয়েটাকে এখানে দেখে এক প্রকার ভয়ে সেখান থেকে জলদি চলে যায়। আহান এখনো মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর এই মেয়েটাই হচ্ছে সায়ানা। সায়ানা আহানকে ধরে তুলতে লাগে। আহান একটু দূরে সরে যায় আর নিজে নিজেই উঠে পড়ে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। সায়ানা একটু অবাক হয় আহানের এমন আচরণ দেখে। আহান স্কুলের গেটের বাইরে এসে এদিক ওদিক তাকাতে থাকে। ওর বাবা বলছিল আজ উনি নিতে আসবে। হঠাৎ আকাশে অনেক জোরে মেঘ ডেকে উঠল। এটা শুনতেই আহান অনেকটা ভয় পেয়ে যায়। আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হতেই আহানের চোখ দুটি বড় বড় হয়ে গেল, কারণ ও বৃষ্টি অনেক ভয় পায়। 2 বছর আগে এমনই এক বৃষ্টিতে আহান ওর মাকে হারিয়েছে, আর সেদিনের পর থেকে আহান যখনই বৃষ্টি দেখে তখনই ভয় পেয়ে যায়। আহান ওর মাথা চেপে ধরে সেখানেই বসে পড়ে আর কান্না করতে থাকে আর বারবার বলতে থাকে, আম্মু, আমার খুব ভয় করছে আম্মু, আমি ভয় পাচ্ছি। আস্তে আস্তে ওর চারিপাশে সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই কেউ একজন এসে ওর মাথার উপর একটা ছাতা ধরে আর বলে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। অন্ধকারের ভেতরে এক টুকরো আলো দেখতে পায় আহান। কান্না করতে করতে মাথাটা উঁচু করে আর সেদিকে দেখে সেই মেয়েটা। আস্তে আস্তে আহানের চোখের সামনে সবকিছু আলোকিত হয়ে যায়। হঠাৎ কারো ধাক্কাতে আহানের ঘোর কাটে। দেখে অফিসের সে কলিগটা ওকে ধাক্কা মারছে। আপনি লোকটা তো হ্যাপি ডেঞ্জারাস, জেগে জেগে স্বপ্নের দেশে পাড়ি জমাচ্ছেন। আজ সায়ানার বাবা রিহাদ চৌধুরী বিদেশ থেকে দেশে ফিরেছেন। বিজনেসের জন্য তিনি 2 মাসের জন্য বিদেশে গেছিলেন। উনি ফিরছেন শুনে সায়ানাও জলদি অফিস থেকে চলে এসেছে। সন্ধ্যার পরে আহানও বাড়ি ফিরে তার ড্রয়িং রুমে রিহাদ চৌধুরীকে দেখে মুচকি হেসে তার দিকে এগিয়ে যায় আর বলে, আঙ্কেল, আপনি কখন ফিরলেন? তোমাকে কতবার বলেছি আমাকে আঙ্কেল নয় বাবা বলে ডাকবে। সায়নাও ওনার পাশেই বসা আছে, তবে আজকে ও আর কিছুই বলেনি। এমনিতে আগে যতবারই রিহাদ চৌধুরী আহানকে এই কথা বলেছে ততবার সায়না রেখে একটাই কথা বলে, উনি কে? হ্যাঁ, কেন তোমাকে বাবা বলে ডাকবে? রিহাদ চৌধুরী আহানকে এটা বলে মেয়ের থেকে আজও এই কথাই আশা করছিল, কিন্তু ওনাকে চমক দিয়ে সায়না কিছুই বলে না, নিজের মতো করে মোবাইল টিপছে। এটা দেখাতেই রিহাদ চৌধুরীর মুখে একটা স্বস্তির হাসি ফোটে, কিন্তু অন্যদিকে আয়েশা মুখ বেঁকিয়ে বসে আছে। এটা শুনে রিহাদ আহানকে বলে, যাও আগে গিয়ে ফ্রেশ হও, তারপর সব কথা হবে। আহান ওনার কথা মতো সেখান থেকে চলে গেল। রাতে যখন ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল তখন আয়েশা চৌধুরী আহানের দিকে তাকিয়ে মুখ ভেঙচে দিয়ে বলে, আমি না এখনো বুঝলাম না একজন বাবা কি করে তার মেয়েকে একটা রাস্তার ফকিরের হাতে তুলে দিতে পারে। এটা শুনতেই আহানের খাওয়া বন্ধ হয়ে যায়। মাম্মা, খাওয়ার সময় এসব বলো না তো, ভালো লাগে না। ভুল কি বলেছি? হ্যাঁ, ওর কি এমন আছে? না আছে বাড়ি, না আছে পরিবার। হঠাৎ কই থেকে ধরে নে তোর সাথে বিয়ে দিয়ে সবার সামনে আমার নাকটাই কেটে দিল। কত স্বপ্ন ছিল তোর বিয়ে নিয়ে। আহান মাথা নিচু করে এসব শুনতে থাকে। কি বলবে ও? নিজের ইচ্ছাই বাবার সব কিছু ছেড়ে এসেছে ও। রিহাদ আয়েশাকে কিছু বলবে তার আগেই সায়না আহানকে সাপোর্ট করে বলতে থাকে, মামা প্লিজ, ওনাকে ওনার মতো করে ছেড়ে দাও। কেন শুধু শুধু ওনাকে এখানে অপমান করছো? আহান সায়নার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আজকে আহান ওর সামনে পুরনো সায়নাকে দেখতে পাচ্ছে, যে কিনা ওকে তখন সাহায্য করেছিল যখন ও খুব একা ছিল।
নিজের মেয়ের এমন কথা শুনে আয়েশা চৌধুরী হা হয়ে গেল আর রিয়াদ মুচকি হাসে। পরের দিন সায়না অফিসে যাচ্ছিল, কিন্তু মাঝপথে আসতেই কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে ওর গাড়ির সামনে। আর গাড়িগুলো থেকে বেশ কয়েকজন কালো পোশাক পরা লোক সায়নার গাড়ির সামনে চলে আসে। এটাতে সায়না অনেক ঘাবড়ে যায়। ওদের মধ্যে একজন লোক সায়নাকে বলে, আপনাকে আমাদের সাথে আসতে হবে। এটা শুনে সায়না ভয় পেয়ে বলে, আমি আপনাদের সাথে মানে কারা আপনারা? প্লিজ ম্যাম, আমাদের সাথে আস। এটা বলেই একজন সায়নার গাড়ির দরজা খুলে দেয়। সায়না কিছুই বুঝতে পারছে না ওর সাথে এটা কি হচ্ছে। এদিকে এদের দেখে ভয় করছে, অন্যদিকে এদের সম্মান দেওয়া থেকে মনে একটু একটু সাহস হচ্ছে। লোকগুলো দৌড়ে গিয়ে সামনের গাড়ির দরজা খুলে দিল। সায়না ভয়ে ভয়ে ভিতরে উঠে চুপচাপ বসে রইল। গাড়িটা যখন গেট দিয়ে ভেতরে ঢুকছিল তখন সায়না সামনে তাকাতেই অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। শহরের থেকে একটু দূরে এত বড় বাংলো আছে সেটাও জানতই না। অনেক সুন্দর করে সাজানো, যেন ও কোনো রাজার মহল দেখছে। গার্ডিরা গাড়িটা থেকে সায়নাকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরে যেতেই অবাক হয় সায়না। বাড়ির বাইরেটা যতটা না সুন্দর, ভিতরটা যেন তার থেকে আরো বেশি সুন্দর। কয়েকশো চাকর চাকরানি। তখনই সায়নার চোখ পড়ে একটা লোকের দিকে। বছর 50 হবে, চোখে একটা কালো সানগ্লাস ঝুলিয়ে মুচকি হেসে বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হয়েই গেল। আকাশ একটা ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল কি করে সায়না আর আহানকে আলাদা করবে। তখনই একজন ভয়ঙ্কর চেহারার লোক এসে ওর সামনে বসে পড়ে। আকাশ হঠাৎ ওর সামনে এমন কাউকে দেখে ভয় পেয়ে কাঁদতে থাকে। লোকটার নাম ভিকি ভাই। এখানে সবাই ওনাকে চিনে এক নামে। ছোট ছোট চুল, লাল চোখ আর ডান গালে ভয়ঙ্কর একটা কাটা দাগ, যেটা দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। আকাশ এখানে ওনার সাথেই দেখা করতে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে ভিকি ভাই হাসতে থাকে। আকাশ সাহেব, এবার বলেই ফেলুন কি জন্য আজ আমার দরবারে আসা হয়েছে। আকাশ নিজেকে সামলে ভিকি ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে কি যে বলেন ভাই, আমি তো আজকে এমনিতে এসেছি। আর আমি কি কোনো কারণ ছাড়া এখানে আসতে পারি বলুন? ভিকি আকাশের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে আর পকেট থেকে একটা সিগারেট বার করে জ্বালিয়ে সেটা মুখে নিয়ে বলে, এত ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। আপনার মতো লোকেরা এখানে কোনো কারণ ছাড়া আসে না। আর আপনি তো জানেন, ডিল যদি আমার পছন্দ হয় তাহলে আমি যে কোনো কাজ করতেই রাজি আছি। তো এখন বলুন, কি এমন ঝামেলায় পড়েছেন যার জন্য আপনি এখানে আমার কাছে এসেছেন? ভিকি ভাই সোজাসুজি কথা বলার লোক। সবার সামনে সে এত ক্লাবের মালিক, কিন্তু আসলে উনি একজন গুন্ডা। শহরের প্রায় বড় লোকদের সকল বেআইনি কাজ উনিই করে দেন। আকাশ আর সময় নষ্ট না করে বলে, ভাই কি বলবো, আপনি তো সবই জানেন। আমার কাজিন, যাকে আপনি পছন্দ করতেন। এটা শুনতেই ভিকি ভাই হাত থেকে সিগারেটটা নিচে পড়ে গেল। তোমার কাজিন মানে কে? সানায়া? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ভিকি চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকায়। তার মানে আপনি এখানে সানায়াকে মেরে ফেলতে চান? এটা শুনতেই আকাশ ঘাবড়ে যায় আর বলে, না ভাই, ও তো আমার কাজিন, বোনের মতো। আমি ওকে কেন মারতে চাইবো? আসলে ওর স্বামী আহান, ওকেই মারতে হবে, তবে এমনভাবে যাতে সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আকাশের কথা শুনে ভিকি হেসে উঠল। 20 লাখ। আকাশ ভাবতে থাকে আহানের কিছু হলে সায়না ডিস্টার্ব হয়ে যাবে, আর এই সুযোগে দাদা ভাইয়ের বুঝিয়ে দেওয়া প্রজেক্টটা ও নিজের হাতে নিয়ে নেবে। ডিল, তবে কাজটা জলদি হওয়া চাই। অন্যদিকে সায়না অনেকটা অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটার নাম রহমান তালুকদার। রহমান তালুকদার সায়নার দিকে এগিয়ে এসে চোখ থেকে কালো চশমাটা খুলে বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হয়েই গেল। সায়না একটু নিচু স্বরে বলে, জি, তবে আমি ঠিক আপনাকে চিনলাম না। তালুকদার গ্রুপ নামটা নিশ্চয়ই শুনেছ। চৌধুরী কন্ট্রাকশনের নতুন প্রজেক্টের 80% শেয়ার হোল্ডার আমি। সায়না এটা শুনে অনেকটা অবাক হয়।
সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। রহমান তালুকদার মুচকি হেসে বলে, তুমি হয়তো জানো না, তবে আমার আরও একটা পরিচয় আছে। এটা শুনে একটু অবাক হয়ে সায়না ওনার দিকে তাকায়। আহান। সায়না একটু অবাক হয়ে বলে, আপনি আমার স্বামী আহানকে চেনেন? রহমান তালুকদার মুচকি হেসে বলে, আহান কোনো সাধারণ ছেলে নয়, সব কিছুর উত্তরাধিকারী আর আমার একমাত্র ছেলে। এটা শুনতেই যেন সায়নার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি যেটা বলছিলেন সেটা বিশ্বাস করা তো দূরস্থ, এটা শুনতেই কেন জানি ওর মাথা ঘোরাতে শুরু করলো। পাশ থেকে একটা মহিলা এসে ওকে ধরে সোফাতে বসায়। সায়না পানি খাচ্ছে আর সামনে দেওয়ালে লাগানো আহানের ছবিটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রহমান তালুকদার ওর সামনে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আসলে সব কিছু আমার জন্য হয়েছে। ওর মা মারা যাওয়ার পরে আমি ওর তেমন কোনো খেয়াল রাখিনি। ভেবেছিলাম জীবনের টাকাই সব, টাকা দিয়ে আমি সব কিছুই কিনতে পারবো। টাকার পেছনে ছুটতে ছুটতে ভুলে গিয়েছিলাম কোনটা আমার জন্য সব থেকে বেশি জরুরি। যত সময় গড়াতে লাগলো, আহান আর আমার মাঝের দূরত্বটা বাড়তে থাকে। হঠাৎ একদিন, আপনার লাইফে আমার থেকে টাকার মূল্যটাই বেশি, তাই না পাপা? রহমান তালুকদার মাত্র অফিস থেকে বাড়ি ফিরেছে, তার উপর মিটিংটাও আজকে ভালো হয়নি। মেজাজটা পুরো গরম হয়ে আছে ওনার। আহান, আমার মেজাজটা খারাপ হয়ে আছে, তাই ভালো এখনই নিজের রুমে যাও। আপনার মেজাজ তো সবসময় খারাপ থাকে, শেষ কবে? আপনি আমার সাথে ভালো মুখে কথা বলছেন সেটা আমার নিজেরই মনে নেই। আম্মু একটা কথা সবসময় বলতো, তোমার বাবা যা কিছুই করেছে সব কিছু তোমার জন্যই, কিন্তু আপনি আমার জন্য কি করেছেন? রহমান তালুকদার রেগে বলে, কি করেছে আমি তোর জন্য? তাই তো, এই যে জামা কাপড় পরে আছিস, এটা আমার টাকায় কেনা। যেটা খাস সেটাও আমার টাকায়। এই যে তোর এত ঘোরাঘুরি, এত সব কিছু আমার টাকা দিয়ে হয়, বুঝলি? আহান এটা শুনে একটু হেসে ওঠে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রায়হান তালুকদার নিজের রুমে এসে রেগে নিজের হাতে থাকা ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারে। এতে করে ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ আর একটা ছবি বেরিয়ে আসে। রায়হান তালুকদারের চোখে পড়ে সেই ছবিটার দিকে। ছবিটাতে ওনার স্ত্রী আর রায়হান তিনজন একসাথে বসে আছেন। তখনই কিছু একটা ভেবে উনি ওনার ফোনটা বের করে আর ডেটটা দেখতেই বিছানার উপর বসে পড়ে মাথা চেপে ধরে, কারণ আজকের এই দিনে ওনার স্ত্রী মারা গেছিল। কিছু সময় পর উনি আহানের রুমে যেতেই দেখে রুমটা পুরো ফাঁকা। বিছানার উপর আহানের ফোন, মানিব্যাগ, টাকা সবকিছুই পড়ে আছে। রহমান তালুকদার এসব সায়নাকে বলেছিল, তখনই ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার মানে ওই দিনই আহান এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল? রহমান সাহেব মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন। আহানের সম্পর্কে সবকিছু জেনে সায়নার অনেক খারাপ লাগতে থাকে। ছোটবেলাতেই মাকে হারিয়েছে। যখন ওর অনেকটা সাপোর্ট দরকার ছিল তখন বাবাকেও কাছে পায়নি। আপন বলতে রুমের 4টা দেওয়ালি ছিল। এভাবে ও কি করে বেঁচেছিল ভাবতেই ওর বুকের ভেতর কেমন একটা কষ্ট হতে থাকে। এত কিছুর পরেও লোকটা ওর সামনে সব সময় হেসে আছে, সব অপমান সহ্য করে গেছে। সব ভাবতেই সায়নার চোখও ভরে এলো। সায়না আরো বেশি অবাক হয় যখন ও আহানের ছোটবেলার ছবি দেখে, আর অবাক হয়ে বলে, এটা আহানের ছোটবেলার ছবি? সামনে বসা রহমান তালুকদার মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন। সায়নার মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলোর কথা। স্কুলের ছেলে মেয়েরা আহানকে নিয়ে মজা করছিল। সায়না গিয়ে কিভাবে ওকে বাঁচায়। পরের দিন সেই বৃষ্টির কথা। তখন আহানের বলা একটা কথার মানেও বুঝতে পারে। আহান অনেকবার ওকে বলেছিল, একটা সময় তুমি আমার খেয়াল রেখেছিলে, আমার পাশে ছিলে, এবার আমার পালা। সায়না আহানের এই কথাটার মানে আজকে এতদিন পর বুঝতে পারলো। সায়নার মনে এখন অনেক প্রশ্ন চলছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ওর বাবা কেন আহানের সঙ্গে ওর বিয়ে দিল? আহান অফিসে কাজ করছিল, তখনই ওর ডেস্কের সামনে একজন এসে দাঁড়ায়। আহান তাকে না দেখেই বলে, জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এটা বলেই সামনের লোকটার দিকে তাকাতেই ও অবাক হয়ে যায়।
কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ওরই বন্ধু সৌরভ। তুই এখানে? আমার ঠিকানা কি করে পেলি? সৌরভ মুচকি এসে বলে, তোর কি মনে হয় তোকে খুঁজে বের করাটা অনেকটা কঠিন আমার জন্য? অফিসের সামনে একটা ক্যাফেতে এসে বসলো ওরা দুজন। বল, কি জন্য এখানে এলি? তোর বাবা এসেছিল সেদিন আমার কাছে। আহানের কথাটা শুনে মুখের হাসিটা থেমে গেল আর মাথা নিচু করে কিছু একটা ভাবতে থাকলো। ও কি বললো এসে? তোর কি মনে হয় না তুই তোর বাবাকে এমনটা করে কষ্ট দিচ্ছিস? বাড়ি থেকে বেরিয়ে এলি, তার সাথে কথা বলিস না, বিয়ে করলি তাকে না জানিয়ে। আহান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সত্যি কি তার এসবে কষ্ট হয় না? একজন বাবা হয়ে যে সন্তানের দুঃখ কষ্ট বুঝে না তাকে ভালোবাসা যায় না। আরে ভালোবাসা তো দূরে, যে একটু ভালো করে কথাও বলতো না তার কষ্ট বুঝে আমি কি করব? সৌরভ আহানের দিকে তাকিয়ে বলল, উনি কি জন্য আসছিল শুনবি না? আহান বসা থেকে উঠে বলে, হাতের অনেক কাজ ফেলে আসছি, এখন যেতে হবে, এসব নিয়ে পরে কথা হবে, আজকে আমি উঠি, রাগ করিস না। এটা বলেই আহান ওখান থেকে জলদি চলে গেল। সৌরভ আহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আহান যেখানটায় বসেছিল তার ঠিক সামনে একজন বসে আছে। সৌরভ গিয়ে তার সামনে বসে পড়ল। লোকটা আর কেউ না, রহমান তালুকদার নিজে। শুনলেন তো, এখনো আপনার উপর থেকে ওর রাগটা এক ফোঁটাও কমেনি। যেমন মা ছেলে তো তেমনই হবে। রহমান তালুকদার ব্যবসার জন্য চট্টগ্রামে থাকতেন। আহান বাড়ি থেকে চলে আসার পর উনি প্রথমে ওকে শহরে খুঁজেছেন, তারপর পাননি, তখন পুরো দেশে লোক লাগিয়ে দেয়, তারপরেও ওর কোনো খোঁজ পাননি। কিন্তু ওই দিনের ভিডিওটা আহানকে খুঁজে দেয়। সায়না ওর বাবার জন্য অপেক্ষা করছে গত 3 ঘন্টা ধরে। উনি কাজের জন্য শহরের বাইরে গেছে। আহান অফিস শেষে বাড়িতে এসে সায়নাকে এভাবে সোফায় গালি হাত দিয়ে বসে থাকতে দেখে একটু অবাক হয়। কি হয়েছে, ঠিক আছো তো? আহানের কথায় সায়নার ঘোর কাটে। ও আহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এত বড় লোক ঘরের ছেলে এই বাড়িতে একজন সাধারণ ঘর জামাই হয়ে রয়েছে। সায়না এটা ভাবছিল ঠিক তখনই ও দেখে আহান কপালে হাত দিয়ে দিয়েছে। এতে ও একটু চমকে ওঠে। না, জ্বর তো নেই। কি মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু? সায়না আহানের মুখের দিকে তাকায়। ও গত কয়েকদিন ধরে খেয়াল করছে যখনই আহান ওর কাছে আসছে কেন জানি না ওর হার্টবিটটা বেড়ে যাচ্ছে, কেমন যেন একটা অস্বস্তি ওকে ঘিরে ধরছে। ও জলদি আহানের থেকে একটু দূরে সরে গিয়ে বলে, আমি ঠিক আছি। আহান কিছু সময় সায়নার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর ওর বাবা রিয়াজ চৌধুরী বাড়িতে এলো। ওনাকে দেখে সায়না বড় গলায় বলে, পাপা তোমার সাথে আমার কিছু কথা আছে। সায়না ওর বাবার সাথে সামনাসামনিভাবে ছাদে দাঁড়িয়ে আছে। আহান কে পাপা? সায়নার এমন প্রশ্ন শুনে রিয়াজ চৌধুরী একটু ঘাবড়ে গেলেও হেসে বলে, আহান তোর স্বামী আর আমার একমাত্র মেয়ের জামাই। আমি জানতে চাইছি আহান কে, ওর বাবা কে, কেন ওর সাথে আমাকে বিয়ে দিয়েছো, কেন তুমি সবসময় ওকেই সাপোর্ট করো? মেয়ের মুখে এমন কথা শুনে রিয়াজ চৌধুরী অনেকটা অবাক হয়। ছোট ছোট চোখ করে সায়নার দিকে তাকায় সে। ওর এমন রাগ এভাবে প্রশ্ন করা দেখে উনি বুঝে যায় কিছু না কিছু তো ও জেনে গেছে। রহমান তালুকদার নামটা নিশ্চয়ই শুনেছো। সায়না ওর বাবার দিকে তাকিয়ে দেখে উনি কিছু একটা ভাবছে। চুপ করে থেকো না পাপা, আমি আজ সবকিছু জানতে চাই। রিয়াজ চৌধুরী এবার ওনার মুখ খুললেন। এটা সত্যি আহান কোনো সাধারণ ছেলে নয়, ও তালুকদার গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মনে আছে 2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর রিয়াজ চৌধুরী সবকিছু বলতে থাকে। সেই দিন উনি একটা মিটিং শেষ করে ফিরছিল, সাথে অনেক ক্যাশ টাকা ছিল ওনার ব্যাগে। কিছু দূরে আসতেই উনি খেয়াল করে একটা বড় ট্রাক ওনার পেছনে এসেছে। রিয়াজ সেটা থেকে যতই এগোতে চাইছিল ট্রাকটা ততই ওর কাছে আসছে। একটা সময় ট্রাকের ধাক্কাতে ওনার গাড়িটা রাস্তার মাঝেই উল্টে যায়। এতে অনেক গুরুতরভাবে আহত হন তিনি। ট্রাক থেকে কয়েকজন নেমে রিয়াদের গাড়িতে থাকা টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্টটা এমন শুনশান জায়গাতে হয়েছে যেখান দিয়ে সচরাচর লোকজন যাতায়াত করে না, তার উপর রাতের বেলা।
রিয়াদ যখন বাঁচার আশাটা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই সে চোখ পিটপিট করতে থাকে। দেখে একটা ছেলে ওর দিকে ছুটে আসছে, আর সেটা আর কেউ নয়, আহান নিজেই। রিয়াদ সাহেব এটুকু বলে থামলেন, সায়নার দিকে তাকিয়ে বললেন, ওই দিন যদি ও না থাকতো তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। সায়না গিয়ে ওর বাবার হাত ধরে। রিয়াদ এতে মুচকি হেসে বলে, আহানের সাথে এরপর থেকে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ একদিন এসে আমাকে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়ে সানায়াকে বিয়ে করতে চাই। আমি জানি না ওর জন্য আমি কতটা যোগ্য বা কি কি করতে পারবো, তবে আমি কথা দিচ্ছি আমি কখনো ওর চোখের পানি আসতে দেব না। নিজের জীবন দিয়ে হলেও ওকে আমি সব সময় আগলে রাখবো। এটা শুনে সায়না মাথা নিচু করে হাসতে থাকে আর ফিসফিস করে বলে ওঠে, পাগল একটা। বেশ, আমিও ভেবে দেখলাম আমার মিষ্টি মেয়ের জন্য এর থেকে যোগ্য পাত্র আমি আর পাবো না। আর তোদের বিয়ের ঠিক একদিন আগে ও আমাকে ওর বাবার পরিবার সম্পর্কে বলেছিল। আহান রুমে বসে ল্যাপটপে কাজ করছে। অনেকক্ষণ যাবৎ ঘাড়টা ব্যথা হয়ে গেছে, এর জন্য ঘাড় এদিক ওদিক ঘোরাতেই দেখে দরজার সাথে হেলান দিয়ে সায়না ওর দিকে তাকিয়ে আছে। আহান ওকে দেখে বসা থেকে জ্বলতে দাঁড়িয়ে বলে, সানায়া, তুমি এখানে কোনো দরকার ছিল বুঝি? সায়না মাথা নাড়িয়ে না বলে। আসলে সায়না এখানে আহানকে দেখতে এসেছিল যে ও এখন কি করছে। রাতে খেয়েছেন? আহান সায়নার কথায় হাতের ঘড়িটার দিকে দেখে, মাথা নাড়িয়ে না বলে। আসলে কাজ করতে করতে আর খাওয়া দাওয়ার কথা মনেই ছিল না। আহান চেয়ারে বসে খাচ্ছে আর ওর সামনে সায়না বসে কফি খাচ্ছে। আমি জানতাম না যে তুমি এত সুন্দর রান্না করতে পারো। ছোটবেলাতে দিদার থেকে শিখেছিলাম। আহান ওর কথা শুনে মুচকি হেসে খেতে থাকে। অন্যদিকে আকাশ ভিকি ভাইয়ের ক্লাবে এসেছে। কি ভাই, আপনাকে বলেছিলাম কাজটা জলদি করতে। আপনি যত টাকা চেয়েছেন অলরেডি সেটা দিয়ে দিয়েছি, তাহলে এখনও করছেন না কেন? ভিকি আকাশের কথায় রেগে ওঠে। আকাশের জামার কলার চেপে ধরে। তোর কলিজা কত বড়, তুই ভিকির আড্ডায় এসে ভিকির সাথে উঁচা গলায় কথা বলিস? আকাশ ভয় পেয়ে বলতে থাকে, সরি ভাই, ভুল হয়ে গিয়েছে। আকাশকে ক্লাব থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভিকি বলে, তোর কাজ কালকেই হয়ে যাবে, আর এর পর যদি আমার ক্লাবের আশপাশ তোকে দেখেছি সেদিন তোর শেষ দিন, কথাটা মনে রাখিস। অফিসে যাওয়ার সময় আজও সায়না গিয়ে আহানের মোটরসাইকেলের পিছনে উঠে বসলো। এতে আহানও অনেক খুশি হয়। কিছু তো যেতেই সায়না দেখে রাস্তার ওই পাশে একটা আইসক্রিমের দোকান। দোকানটা দেখতেই ওর স্কুলে থাকা দিনগুলোর কথা মনে পড়ে যায়। ও আহানকে থামিয়ে বলে, আমি আইসক্রিম খাবো। সায়না এই প্রথমবার কোনো কিছু খাওয়ার জন্য আবদার করলো, তাই আহান আর না করেনি। ও দোকানে গিয়ে দুটো আইসক্রিম কেনে। সায়না আজ অনেক খুশি ছিল। রাস্তার এপারে দাঁড়িয়ে হাসছিল আহানের দিকে তাকিয়ে। আহান ওর মাথা উঁচু করে আইসক্রিম দেখায়। আহান যখনই রাস্তার মাঝখানের দিকে এলো তখনই পেছন থেকে একটা ট্রাক এসে আহানকে উড়িয়ে দিয়ে গেল। সায়নার মুখের হাসিটা হঠাৎই থেমে গেল। চোখের কোণে পানি এসে ভিড় করে আর মুখ খুলে আহান বলে জোরে চিৎকার করে ওঠে। অপারেশন থিয়েটারের সামনে পাগলের মতো দাঁড়িয়ে আছে সায়না। ওর জামাতে, হাতে, মুখে আহানের রক্ত লেগে আছে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার। আজ ওর আহানের এই অবস্থা কেন? কেন ও আইসক্রিম খেতে চেয়েছিল? কিছু সময়ের মধ্যে রিয়াদ আর আয়েশা সেখানে চলে এলো। বাবাকে দেখে সায়না এবার শব্দ করে কান্না শুরু করলো। রিয়াদ ওকে শান্ত করানোর চেষ্টা করছে। আয়েশা চৌধুরীও আজ ওর মেয়ের কান্না দেখে খারাপ লাগছে। সেও আজ চাচ্ছে আহানের যেন কিছু না হয়, কারণ ওনার কাছে সবার আগে ওনার মেয়ের সুখটাই জরুরি। তখনই সেখানে এক প্রকার ছুটতে ছুটতে রহমান তালুকদার আর সৌরভ চলে এলো। আয়েশা চৌধুরী রহমান তালুকদারকে খবরে দেখেছিল, তাই ওকে দেখিয়ে চিনে ফেললো। আহান কোথায়? আহানের কি হয়েছে? তখনই ভিতর থেকে একজন ডক্টর বের হয়ে আসে। ওনাকে সবাই ঘিরে ধরে। ডাক্তার, আহান, আমার আহান এখন কেমন আছে? ডাক্তার, আহান আমার ছেলে, আমাকে বলুন ওর কি অবস্থা। আপনাদের যত টাকা লাগে আমি দেব। দরকার হলে বিদেশ থেকে ভালো ডাক্তার নিয়ে আসুন।
তবু প্লিজ আমার ছেলেকে বাঁচান প্লিজ। দেখুন, আমরা এখন কিছু বলতে পারবো না, তবে রোগীর অবস্থা তো একটা ভালো না। এটা শুনতেই সায়না ওর জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে আয়েশা চৌধুরী ওকে ধরে ফেলে। রহমান তালুকদারের চোখ থেকে এবার পানি গড়িয়ে পড়ল। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে নিচে ফ্লোরে বসে পড়ল। ওনাকে এভাবে ভেঙে পড়তে দেখে রিয়াদ গিয়ে ওনাকে ধরে। চিন্তা করিয়েন না স্যার, আহানের কিছু হবে না, উপরে একজন আছেন তো, আর উনি কখনো এতটা নিষ্ঠুর হবেন না। 8 ঘন্টা পরে সায়নার জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরতেই ও আবার পাগলামি করতে থাকে। ও শুধু আহানের কাছে যেতে চায়। অন্যদিকে ভিকি আকাশের সামনে দাঁড়িয়ে আছে আর অনেকটা অবাক হয়ে বলে, কি বললে? আহানকে? জি ভাই, আহান রহমান তালুকদারের একমাত্র ছেলে। এটা শুনতেই ভিকি ভাইয়ের ভয়ে কলিজা শুকিয়ে যায় আর মাটিতে বসে পড়েন। আহান রহমান স্যারের ছেলে। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর ও এটা বুঝতে পারছে না ভিকি এতটা ভয় কেন পাচ্ছে। তখন আকাশ দেখে ভিকি নিজে নিজে বক বক করছে আর নিজের গালে চড় মারছে। আমি ওনার হাতে মরতে চাই না, না, আমার মৃত্যু অতটা ভয়ানক হতে পারে না। ঠিক ওরা যখন এটা বলছিল তখনই সৌরভ সহ বেশ কয়েকজন সেখানে চলে আসে, যাদের সবার কোটের বুকের কাছে রাজার মুকুট আটকানো। এটা দেখে ভিকি বলে, আমি তোদের হাতে কখনো মরবো না। এটা বলেই ও নিজের কাছে থাকা পিস্তল বের করে নিজের মাথায় গুলি করে সেখানেই টলে পড়ে। 2 মাস পর আজকে আহানকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। ও এখনো পুরোপুরি হাঁটতে পারে না, তাই সায়না ওকে ধরে ধরে হাঁটছে। ডক্টররা অনেকবার চেষ্টা করার পর আহানকে সেদিন জানে বাঁচিয়েছিল। ডক্টররা সেদিন বলেছিল রোগী তার ইচ্ছা শক্তির জন্য বাঁচতে পেরেছে, হয়তো তার অনেক শক্ত একটা পিছু টান রয়েছে, এজন্য মৃত্যুকে ধোকা দিয়ে আবার ফিরে এসেছে সে। এই কদিনে ওর বাবার সাথে ওর সম্পর্কটা একটু ঠিক হয়েছে। আয়েশা চৌধুরী নিজের মেয়ের জন্য আহানকে মেনে নিয়ে নিজের ভুল বুঝতে পেরে সবকিছুর জন্য আহানকে সরি বলেছে।